আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পরবর্তীতে যারা জাতীয় নাগরিক কমিটি নামক আরেকটি সংগঠন গঠন করতে যাচ্ছেন, তাদের আহ্বায়ক সমন্বয়কের সদয় দৃষ্টি আকর্ষণ করছে। বৈষম্য সম্পর্কে আপনাদের কি ধারণা? আপনাদেরকে বৈষম্য সম্পর্কে কি আপনাদের কোনো কতটুকু ধারণা আছে? বৈষম্য বিশাল একটি বিষয়, যার মধ্যে দুর্নীতি একটি ক্ষুদ্র অংশ মাত্র। বৈষম্যের ব্যাপ্তি, বৈষম্যের গভীরতা সম্পর্কে জানতে হবে। বৈষম্য যদি তা জানা না হয়, তাহলে বৈষম্য হ্রাস বা বৈষম্য বিলোপ কিভাবে করবেন? আপনাদের ধারণা নেই, আমি ঠিক সেটা বলছি না, তবে গভীরতা এবং এর ব্যক্তি সম্পর্কে আপনাদের জ্ঞান সীমিত বলেই মনে হচ্ছে। আপনাদের প্রতি, আপনারা আমার সন্তান তুল্য, সো আপনাদেরকে ছোট করা আমার উদ্দেশ্য নয়। আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে বৈষম্য তা কি আপনারা জানেন? যদি জেনেই থাকেন, তাহলে 5ই আগস্টের পর একটা বন্যা হয়েছে। বন্যার পর আপনাদের কর্মতৎপরতা মোটেও চোখে পড়ছে না। এটা শুধু আমার কথা নয়, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে এ নিয়ে শত শত নয়, হাজার হাজার লাখ লাখ বক্তব্য আসছে। যাই হোক, বৈষম্যর গভীরতা বিষয়ে আপনাদের আরো অনেক জানতে হবে, কেননা এই আমলেই এই মুহূর্তে আমি যখন ভিডিওটি আপলোড করছি, তখনই সারা দেশে কয়েক লাখ বৈষম্যের ঘটনা ঘটছে। পূর্ববর্তী সরকার সমূহ, শুধু হাসিনার আমল নয়, যেটি গত 15 বছর নয়, বিগত 30, 40, 50 বছরে যে বৈষম্য বীজ যেভাবে জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছিল, সেটা আর পাথর অবস্থায় নেই, সেটা হিমালয় পর্বত সমান হয়ে গেছে। সেই হিমালয় পর্বত সমান বৈষম্যকে দূরীকরণ করতে হলে সংস্কার প্রয়োজন। এখন আসি সংস্কারের বিষয়ে। 6টি কমিশন প্রকৃত বৈষম্যের কোনো সংস্কারই করতে পারবে না। তারা কিছু আইন কানুন নতুন করে করতে পারেন, অথবা পুরনোগুলোকে সংশোধন করতে পারেন, কিন্তু বাস্তবে বৈষম্য বিলোপ করতে হলে, বাস্তবে বৈষম্য হ্রাস করতে হলে সরজমিনে আবার নতুন করে অনেক আন্দোলন করতে হবে, অনেক যুদ্ধ করতে হবে। এখন আসি সংস্কার বিষয়ে। সংস্কার কত প্রকার ও কি কি তাহাও জানতে হবে। এটা পরীক্ষার প্রশ্নের ন্যায় আমার প্রশ্নগুলো হয়ে যাচ্ছে, কিন্তু এটাই সঠিক। এই প্রসঙ্গে আমি আবারও বলি, আমি যখন কোনো কথা বলি, সেটা শুধু আমার একার মতামত নহে, আমি অনেক বিজ্ঞজনের মতামত সহ কথা বলি। যেমন আজকের যখন এই ভিডিওটি আপলোড করছি, যেটি 6 অক্টোবর 2024-এ কালের কণ্ঠ পত্রিকার উপসম্পাদকীয়তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর সিরাজুল ইসলাম চৌধুরী স্যার একটি কলাম লিখেছেন।
যার শিরোনাম হচ্ছে আত্মত্যাগ, কেবল আত্মত্যাগ নয়, সঠিক আন্দোলন চাই। তো স্যার আরও যেটা বলেছেন সেটা হচ্ছে যে সেটা তো কমন সেন্সের ব্যাপার, কারণ এই আন্দোলন সফল করতে হলে সংগঠন প্রয়োজন। যে সংগঠনে থাকবে বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, এবং এই বিবেকবান বুদ্ধিমান মানুষগুলো আন্দোলনটাকে সফল করার জন্য কার্যকরী ভূমিকা রাখবেন। আমি জনাব ফয়েজ আহমদ তৈয়ব, সুবাইল বিন আলম, কল্লোল মুস্তফা, এরকম যারা এসডিজি বিষয়ক লেখা লেখেন, অর্থাৎ টেকসই উন্নয়ন সংক্রান্ত লেখা লেখেন, তারা যে বক্তব্য বা উপসম্পাদকীয় লিখেছেন সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট কলামে আমি দিব। এইগুলো সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। এই বৈষম্য বিরোধী আন্দোলন তথা কোটা সংস্কার আন্দোলন, দ্যাট ইজ 36 জুলাই, দ্যাট ইজ 36 দিনের এই আন্দোলনকে হালকা করে দেখার কোনোই সুযোগ নেই। যারা মনে করছেন, যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তারা যদি এখন মানে ভাষা দিয়ে রাখেন বা দায়িত্ব এড়িয়ে যান, তাহলে কিন্তু হবে না। কারণ এটা তাদের এখন নৈতিক দায়িত্ব হয়ে গেছে, এটা তাদের নৈতিক দায়িত্ব হয়ে গেছে। কিন্তু তাদের ডাকে যে কোটি কোটি লোক আন্দোলনে নেমেছিলেন, এবং তারই পরিপ্রেক্ষিতে কয়েক 1 থেকে 1,500 লোক নিহত হয়েছেন, এবং বহু বেশি লোক, তার বহু গুণ লোক আহত, পঙ্গু হয়ে গেছেন, অন্ধ হয়ে গেছেন। তো তাদের এই আত্মদানগুলো, ওই যে ডক্টর সিরাজুল ইসলাম স্যারের কথাই বলি, শুধু আত্মদান হয়ে গেছে এখানে ক্ষান্ত দিলে হবে না। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং পরবর্তীতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক সহ যারা এই সরজমিনে বা মাঠ পর্যায়ে আত্মাহুতি দিয়েছেন বা আন্দোলনে সক্রিয় ছিলেন, তাদেরও ভূমিকা আছে। তো আমি আবারও বলছি যে এই আন্দোলনকে বা বৈষম্য বিরোধী আন্দোলনকে এবং সংস্কারের এই কথাগুলো শুধু পত্রিকায় বা প্রিন্ট মিডিয়ায় বা বিভিন্ন সেমিনারে বক্তব্য দিয়ে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দিয়ে এড়িয়ে গেলেই হবে না, এটাকে কার্যকরী করতে হবে। আর সে কার্যকরী করতে হলে আমি আগে বলেছি, ন্যূনতম 10 লাখ লোকের একটি মিলিশিয়া বাহিনী বা জাতীয় নাগরিক কমিটি, যেটাকে বলা হচ্ছে প্রেসার গ্রুপ, সেই প্রেসার গ্রুপের প্রয়োজন হবে। আমি আমার পূর্ববর্তী এপিসোড, অর্থাৎ 286 থেকে 295 পর্যন্ত আমি বিস্তারিত বলেছি। আমি আরও অনেক বলতে পারি, কারণ বক্তব্য দীর্ঘায়িত করে তো কোনো লাভ নেই। এটা অনেকেই শুনবে না, অনেকেই দেখবে না। আর আমার এই চ্যানেলটি করাপশন ওয়াচ বাংলাদেশ চ্যানেলের কোনো কন্টেন্ট বা ভিডিও কেউ দেখতেই চায় না, কারণ সবাই ভয় পায়। করাপশন ওয়াচ বাংলাদেশকে সবাই ভয় পায়, আর এটাতে কোনো বিনোদনমূলক কিছু নাই। আমি রাজনৈতিক নেতাদের মতো বা ওই যে সাবস্ক্রাইবার বাড়ানো, ওয়াচ টাইম বাড়ানো, লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর জন্য কোনো রগে বা স্টানবাজি টাইপের কোনো বক্তব্য দিতে পারি না। এটা হচ্ছে আমার এই চ্যানেলের আরেকটি দুর্বলতা।